একজন মানুষ যে কিনা কোনো অপরাধী করেনি, কিন্তু কোনো অপরাধ না করার সত্ত্বেও একটা খুনের অভিযোগে তাকে জেলে পাঠানো হয় এবং সারা জীবনের কারাদণ্ড দেওয়া হয় এবং সারা জীবন তাকে জেলে থাকতে হবে। তো সে তার জীবনটা কিভাবে বদলায় এবং পরবর্তীতে তার সাথে কি হয়েছিল সেটাই আমরা আজকের গল্পে জানতে পারবো। সো লেটস ডিসকভার। মুভিটা যখন শুরু হয় আমরা এই সিনেমার মেইন ক্যারেক্টার অ্যান্ডি ডুফ্রেন্সকে দেখতে পাই, যার চেহারায় কিনা রাগ রয়েছে এবং অভিমানের ছাপও আমরা দেখতে পাই। অ্যান্ডি তার গাড়ি ফ্রন্ট থেকে একটা 9mm গান বের করে এবং তার লোড করে। আর পরবর্তী দৃশ্যে আমরা অ্যান্ডিকে আদালতে দেখতে পাই, যেখানে আদালতের বিচারক তাকে জিজ্ঞাসা করে, আপনি সেদিন রাতে কেন আপনার স্ত্রী আর তার প্রেমিককে খুন করে ফেলেছিলেন? অ্যান্ডি তখন বলে যে তার সাথে তার ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালোই যাচ্ছিল না, প্রায় তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আর এটার কারণ হচ্ছে অন্য একজন ব্যক্তি তাদের দুজনের মাঝখানে ঢুকে পড়েছিল এবং তার ওয়াইফ তাকে ছেড়ে দিতে চাচ্ছিল। আর সেদিন অ্যান্ডি মাতাল অবস্থায় গান নিয়ে তার স্ত্রী এবং ওই লোকটাকে মারতে গিয়েছিল, কিন্তু এক পর্যায়ে তার মনে হয় সে তার স্ত্রীকে এখনও অনেক অনেক ভালোবাসে, সে কাজটা কোনোভাবেই করতে পারবে না। তখন তার গানটি একটা পাশের নদীতে সে ফেলে দেয়, যাতে করে সে চাইলেও তাদেরকে যেন না মারতে পারে। কিন্তু দুঃখের বিষয়, সেই নদীতে খোঁজ করা হলে অ্যান্ডির গানটা পাওয়া যায় না, আর সকল প্রমাণ অ্যান্ডির বিপক্ষে যাচ্ছিল। আর অন্য কেউ যদি খুন করে থাকে সেটা কোনো প্রমাণ পাওয়া যায় না। তো এখন আদালতে অ্যান্ডির বিপক্ষে যে উকিল ছিল সে অ্যান্ডিকে দোষী সাব্যস্ত করে, যার ফলে বিচারক অ্যান্ডিকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আর এখান থেকে সিন শিফট হয়ে যায় বিখ্যাত শশাঙ্ক কারাগার। এটা একটা ফেমাস কারাগার এবং এই কারাগারে সব ধরনের মানুষ থাকে। এখন এই কারাগারটা বিখ্যাত কারণ হচ্ছে এখানে বেঁচে থাকাটা যেমন কঠিন, ঠিক এখান থেকে বের হওয়াটাও অনেক বেশি কঠিন, বা এখান থেকে পালিয়ে যাওয়া একবারে ইম্পসিবল বলতে পারো। আর একবার এই কারাগারে যে আসে তার জীবনটা একদম নরকের মতো পার করতে হয়। মানুষ জাস্ট কোনোভাবে বেঁচে থাকে, যেহেতু আত্মহত্যা মহাপাপ, না হলে মানুষ আত্মহত্যাই করত। তবুও কিছু মানুষ ধর্মীয় অনুশাসন না মেনে আত্মহত্যাই করে ফেলতো, কারণ তারা সেখানে সার্ভাইভ করতে পারতো না। যাই হোক, এই জেলখানায় আমরা একজন কয়েদিকে দেখতে পাই যার নাম হচ্ছে অ্যালিস বয়ার্ড। জেলের সবাই তাকে রেড বলে ডাকে। আর এই রেডের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে বাইরে থেকে কয়েদিদের জন্য যে কোনো জিনিস জেলের ভিতরে নিয়ে আসতে পারে, যেমন সিগারেট, গাঁজা, মদ সহ বিভিন্ন ধরনের খাবার বা ইললিগ্যাল জিনিসপত্রগুলো। কিন্তু মানে জিনিসগুলো যেমন হবে সেগুলোর দাম তেমন হবে আর কি। তো রেড এখানে 20 বছর ধরে রয়েছে, কিন্তু আজকে তার কাছে জেল থেকে বের হওয়ার একটা সুযোগ এসেছে। এই জন্য তাকে একটা আলাদা রুমে রাখা হয়, যেখানে তাকে কিছু প্রশ্ন করা হচ্ছিল, কিন্তু সে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে না পারায় তার মুক্তি বাতিল করা হয় এবং আবারও তাকে 10 বছরের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই যে কারাগারের সাইরেনটা বেজে উঠেছিল, কারণ এখানে অ্যান্ডি শো কিছু নতুন কয়েদিকে নিয়ে আসা হচ্ছে। নতুন কয়েদি আসাতে পুরাতন কয়েদিরা উল্লাস করছিল, কারো মনে কোনো দুঃখ নেই। যাই হোক, রেড কিছু কয়েদির সাথে বেট ধরে, আর সেটা হচ্ছে 10টা সিগারেটের বিনিময়ে। এখানে যে বিষয় তারা বেট লাগায় সেটা হচ্ছে নতুন কয়েদিদের মধ্যে কে আগে কান্না করবে সেটার ব্যাপারে। তো রেড বেট লাগা হচ্ছে আমাদের অ্যান্ডির উপরে। কিন্তু একটু পরে আমরা দেখতে পাই যে জেলার মিস্টার নর্টনকে নতুন যে কয়েদিদের শশাঙ্ক জেলের নিয়ম আর কানুনগুলো বুঝিয়ে দিচ্ছে। আর সেখানে অন্যতম নিয়মটা হলো ঈশ্বরের অসম্মান না করা। মিস্টার নর্টন ছিল যীশু খ্রিস্টের ভক্ত। বাইবেলকে তিনি কঠোরভাবে অনুসরণ করেন এবং শশাঙ্ক কারাগারের সকল আসামিকেও তিনি বাইবেলে অনুসরণ করতে বলেন। শশাঙ্ক জেলে পরের দৃশ্যে দেখা যায় যে নতুন কয়েদিদের প্রথমে জল এবং পরবর্তীতে পাউডার দিয়ে স্নান করিয়ে উলঙ্গ অবস্থায় পিৎজা সেলে অর্থাৎ কক্ষে নিয়ে যাওয়া হয়। প্রথম কয়েকদিন কয়েদিগুলোতে জেলের ভিতরে তারা খুব ভয় ভয়ে ছিল, কারণ তারা সেখানে পরিস্থিতি ঠিক মানিয়ে নিতে পারছিল না। তো একদিন রাতের বেলা নতুন কয়েদিদের ভেতর থেকে একটা মোটা সোটা এবং কয়েদি চিৎকার করে কান্না শুরু করে ফেলে। এটা দেখে পুরনো কয়েদিগুলো তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, কারণ বাচ্চাদের মতো এভাবে কে কান্না করে। এটা দেখে পুরনো কয়েদিগুলো তখন বারবার বলছিল, তুমি এটা কিভাবে করতে পারলে? আর সে আওয়াজটা শুনে তখন জেলে প্রধান গার্ড হ্যাডলি চলে আসে। আর এই হ্যাডলি ছিল খুবই হিংস্র প্রকৃতির মানুষ এবং সে একদম সাইকো টাইপের, যে কিনা সামান্য সামান্য বিষয় নিয়েও কয়েদিদের নির্মমভাবে অত্যাচার চালাতো, এমনকি মেরে ফেলতো। তো সেখানে যেহেতু ভিতরের খবরগুলো বাইরে যেত না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো না। এজন্য হেডলি এখানকার টপ লিডার বলতে পারো।
যে কিনা জেলার হয়েও সবাই উপরে অত্যাচার করতো, এমনকি মেরেও ফেলতো। হ্যাডলিকে দেখে তো সে কয়েদিটা আরও বেশি ভয় পেয়ে যায় এবং জোরে জোরে কান্না করতে থাকে। এটা থেকে হ্যাডলির মাথা গরম হয়ে যায় আর সে রাগে কয়েদিটাকে জেল থেকে বের করে নির্মমভাবে মারতে থাকে। রেড তখন বলছিল যে সে অ্যান্ডির কারণে বেডটা হেরে গেল, কারণ অ্যান্ডি কান্না করাটা দূরে থাক, সে একটা টু শব্দও করে না, মানে তার মধ্যে কোনো রিয়াকশনই নেই। যাই হোক, পরের দিন নাস্তা করার টেবিলে সবাই জানতে পারে গতকাল যে কয়েদিটা কান্না করেছিল সে হেডলির মারার কারণে, মানে হেডলি তাকে এত মেরেছিল যে সে মারাই গিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা অ্যান্ডিকে রেডের সাথে কথা বলতে দেখি। এর পিছনে কিছু কারণও অবশ্য রয়েছে। অ্যান্ডি রেডকে একটা হাতুড়ি আর একটা ছোট পাথর এনে দিতে বলল। এটা শুনে রেড বলল যে হাতুড়ি দিয়ে তুমি কি করবে? তুমি কি জেল থেকে পালানোর চেষ্টা করবা নাকি? অ্যান্ডি বলে যে আমি যে হাতুড়িটা চাইছি সেটা হবে জেল থেকে পালানোর মতো হাতুড়ি না, মূলত আমি পাথর দিয়ে ছোট ছোট মূর্তি তৈরি করতে ভালোবাসি এবং আমি এটাই করতে চাচ্ছি, কারণ জেলের বাইরে আসার সময় আমি এটাই করতাম। তখন রেড তাকে বলে যে হয়ে যাবে, কিন্তু এটার জন্য তোমাকে আমায় $10 দিতে হবে। অ্যান্ডি রাজি হয়ে যায়। কয়েকদিন পরে রেড চোরাই পথে অ্যান্ডির জন্য হাতুড়ি ও পাথরগুলো নিয়ে আসে। রেড তখন দেখে যে অ্যান্ডির জন্য নিয়ে আসা হাতুড়িটা আসলে খুবই ছোট। যাই হোক, এটার ব্যাপারে আমরা ভুলে যাই। পরবর্তীতে রেড জিনিসগুলো অ্যান্ডির কাছে পাঠিয়ে দেয়। অ্যান্ডিও আস্তে আস্তে কারাগারের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে থাকে। অ্যান্ডি কয়েকজন কয়েদির সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এবং সে কয়েকজন বন্ধু বানিয়ে ফেলেছিল। পরবর্তীতে আমরা ওই জেলে 3টা কয়েদির একটা গ্রুপ দেখতে পাই, যারা মূলত একটু গুন্ডা টাইপের ছিল। এরপর স্বভাবে ছিল গে। গে বলতে মানে যে পুরুষটা হচ্ছে পুরুষদের উপর অনেক বেশি ইন্টারেস্টেড, মেয়েদের প্রতি যাদের ইন্টারেস্ট নেই এমন মানুষদেরকে বলা হয়। আসলে তোমরা হয়তো ভালোই বুঝতে পারবে। যাই হোক, যারা কিনা ছেলে পছন্দ করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কয়েদিদের উপর নির্যাতন করত। তো রেড অ্যান্ডিকে এদের থেকে সাবধান থাকতে বলে। হঠাৎ একদিন সেই গুন্ডা কয়েদিগুলো অ্যান্ডির উপর আক্রমণ করে এবং তাকে মারধর করে। এভাবে ওই গুন্ডাগুলো মাঝে মাঝে অ্যান্ডির উপর অত্যাচার চালাতো। আর দেখতে দেখতে এভাবে অ্যান্ডির কারাগারে 2 বছর কেটে যায়। তো একদিন রেড আর বাকি কিছু কয়েদি ওই জেলে খারাপ হয়ে যাওয়া একটা ছাদ মেরামত করছিল। তখন সেখানে কারাগারের প্রধান গার্ড হ্যাডলি বাকিদের বলছিল যে সে একটা সমস্যার ভিতরে রয়েছে। কিছুদিন আগে তার ভাই মারা গিয়েছে এবং তার ভাই মারা যাওয়ার আগে তাকে $30 দিয়ে গিয়েছিল, কিন্তু এর থেকে বড় একটা অংশ সরকারকে ট্যাক্স দিতে হবে। এই বিষয়টা নিয়ে সে খুব বেশি চিন্তায় রয়েছে। আর পাশে থেকে অ্যান্ডি সবকিছু শুনেও ফেলে। আসলে অ্যান্ডি জেলে আসার আগে বড় একজন ব্যাংক কর্মকর্তা ছিল, যার কারণে এসব বিষয়ে তার ভালোই ধারণা রয়েছে। তো সবকিছু শোনার পর অ্যান্ডি হেডলিকে বলে যে আপনি কি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন? এই কথা শুনে তো হেডলি অনেক বেশি রেগে যায় এবং তার দিকে একদম তেড়ে আসে এবং তাকে ছাদ থেকে একদম ফেলে দিতে যায়। আর বাকিরাও মনে করছিল কি অ্যান্ডি কি পাগল হয়ে গেল নাকি। তখন অ্যান্ডি বলে যে আমি জানি আপনি সরকারকে কিভাবে ফাঁকি দিতে পারবেন। তো সরকারি নিয়ম অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে $60,000 উপরে গিফট করতে পারবেন উইদাউট ট্যাক্স। তো আপনি যদি আপনার টাকাগুলো আপনার স্ত্রীর নামে করে দেন, তাহলে সরকারকে আপনার $1 ট্যাক্স দিতে হচ্ছে না, তাই তো? আর এজন্য আপনার প্রয়োজন হবে কিছু কাগজপত্র, যে কাগজপত্রগুলো তৈরি করতে আপনার কোনো ব্যাংক কর্মকর্তার কাছে যেতেই হবে। কিন্তু ওই কাগজপত্রগুলো আমি আপনাকে করে দিতে পারবো কারাগারের ভেতরে বসে, বিনিময়ে আপনাকে কিছুই দিতে হবে না। আপনি শুধু কাজ হয়ে গেলে আমার বন্ধুদের 1 বোতল করে বিয়ার খাইয়ে দিবেন প্লিজ। এরপর দেখা যায় যে অ্যান্ডির কথা মতো হেডলির সব কাজ একদম সহজেই 1 নিমেষেই হয়ে যায়, আর তাকে সরকারকে একটা টাকাও ট্যাক্স দিতে হয় না। যার ফলে হ্যাডলি খুশি হয়ে অ্যান্ডির সব বন্ধুদের বিয়ার খাওয়ার জন্য রাজি হয়ে যায়। অ্যান্ডির সাথে হেডলির একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। যাই হোক, অ্যান্ডির সাথে বন্ধুত্বের খাতিরে হেডলি একদিন সব সিনেমা দেখার ব্যবস্থা করে ফেলে। মানে এখন কারাগারে সবাই মিলে সিনেমা দেখতে পারছে। এজন্য সবাই বুঝতে পারে যে অ্যান্ডি আসলে অনেক ভালো মনে একটা মানুষ, যে কখনো নিজের কথা চিন্তা না করে বাকি সবার কথা চিন্তা করে। তো সিনেমা দেখার সময় অ্যান্ডি রেডকে ওই সিনেমার নায়িকা রিতা হার্ডওয়ার্টের একটা বড় একটা পোস্টার এনে দিতে বলে। আসলে রিতা হার্ডওয়ার্ড ছিল তখনকার সময়ের একজন জনপ্রিয় আমেরিকান মডেল আর অভিনেত্রী। তো রেড বলে যে 2 সপ্তাহের মধ্যে এটার একটা পোস্টার আমি তোমাকে এনে দেবই। এরপর সিনেমা দেখার পর অ্যান্ডি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন 3টা গুন্ডা কয়েদি অ্যান্ডির উপর আবারও আক্রমণ করে। কিন্তু এবার তারা অ্যান্ডিকে এতটাই মারে যে অ্যান্ডিকে 1 সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়।
আর এরপর এই বিষয়টা যখন হেডলি জানতে পারে তখন গুন্ডাগুলোকে সে এমনভাবে মারে যে তাদের হাত পায়ে একদম সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে ফেলে। আর এই ঘটনার পর থেকে জেলের কেউ অ্যান্ডির সাথে খারাপ ব্যবহার করা দুঃসাহস দেখায়নি, কারণ হেডলি ক্যারেক্টারটা তোমরা বুঝতে পারছো। তো এক সপ্তাহ পর অ্যান্ডি পুরোপুরি সুস্থ হয়ে জেলে ফেরে। অ্যান্ডি তার রুমে এসে দেখে যে রেড তার জন্য রিতা হার্ডওয়ার্ডের পোস্টারটা এনে রেখেছে, যেটা দেখে সবাই খুশি হয়। পোস্টারটা সে তার দেওয়ালে লাগিয়ে নেয়। আর কিছুদিন পর জেলের জেলার ফ্রিস্টার নর্থান জেলের কয়েদিদের সেলগুলো তল্লাশি করতে আসে। অ্যান্ডি সেলে ঢোকার সময় জেলার দেখতে পায় যে অ্যান্ডি বাইবেল পড়ছে। এটা দেখে মিস্টার নর্থান খুশি হয়। এরপর সে অ্যান্ডির রুমে রিতা হার্ডওয়ার্ডের সে পোস্টারটি দেখতে পায়। তখন মিস্টার নর্থান অ্যান্ডিকে জিজ্ঞেস করে যে আমি সাধারণত এসব পোস্টার লাগানো পছন্দ করি না, তবে এটা তোমাকে লাগানোর অনুমতি আমি দিয়ে দিলাম। এরপর অ্যান্ডি জেলখানায় জনপ্রিয় হয়ে ওঠে। তো লাইব্রেরিতে দায়িত্ব পাওয়ায় অ্যান্ডি আগের থেকে অনেকটা খুশি ছিল, কিন্তু সে লক্ষ্য করে যে জেলখানার লাইব্রেরির অবস্থা খুবই খারাপ এবং সেখানে মাত্র পুরনো কয়েকটা বই ছিল। এরপর সে লাইব্রেরিতে কয়েকটা কয়েদিও বই পড়তে আসতো না, এই কারণে আসলে উন্নয়ন হচ্ছিল না। তো লাইব্রেরি মেরামত আর নতুন বইয়ের জন্য অ্যান্ডি সরকারের কাছে চিঠি লিখে আবেদন জানায়, যদিও সরকারের পক্ষ থেকে তার চিঠির কোনো রিপ্লাই আসতো না। আর তাকে বলা হতো যে তার সাথে যারা ছিল তারাই বলতো যে তুমি যদি কয়েক হাজার বারও চিঠি পাঠাও তবুও এখানে কোনো লাভ হবে না, সরকার এগুলো দেখে না আসলে। এভাবে 5 বছর যাবত সে চিঠি লাগাতেই থাকে এবং চিঠি পাঠাতেই থাকে, কারণ সে কখনো হাল ছাড়তে দেখেনি এবং সে কখনোই হাল ছাড়ে না, আশায় বাঁচায়। তো এত 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 চিঠি লেখার পর অবশেষে ফাইনালি লাইব্রেরির জন্য $200 বরাদ্দ করা হয় এবং কিছু বইও পাঠানো হয়। এতে অ্যান্ডি খুব খুশি হয়ে যায়। সেই সরকারের সে সাহায্য নিয়ে জেলখানা লাইব্রেরিটাকে ও শহরের সবথেকে সুন্দর একটা লাইব্রেরিতে সে রূপান্তর করে ফেলে। এরপর থেকে কয়েদিরা নিয়মিত সেখানে বই পড়তে আসে। কিন্তু আমরা দেখতে পাই সে লাইব্রেরিয়ান বক্স হঠাৎ করে একদিন কয়েদির গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলতে চাইছিল। এটা দেখে রেড শো বাকি কয়েদিরা অবাক হয়ে যায়, কারণ বক্স সেখান থেকে জেলের সব থেকে ভদ্র কয়েদি, সে কখনো কারোর সাথে ঝামেলায় জড়ায়নি। তবে এখন সে লোকটাকে কেন মারতে চাইছে? আসলে 50 বছর জেলে কাটানোর পর এ বক্সকে এই জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু এতদিনে বক্সের কাছে এই জেলখানাটা তার বাড়ির মতো অলরেডি হয়ে গিয়েছে। সে বাইরের দুনিয়া সম্পর্কে এখন কোনো ধারণাই রাখে না। আর প্রত্যেকটা কয়েদি সব কিছু সে আসলে একদম যে পরিবেশটা রয়েছে সবাইকে এতটাই আপন ভেবে ফেলেছিল যে সে অন্য কিছু কথা চিন্তা করতে পারছে না। যাই হোক, সে কোনোভাবেই জেলের থেকে বেরোতে চাচ্ছিল না। এই জন্য সে আরও একটা খুন করে এই জেলে ফিরে যেতে চাইছিল, কিন্তু এটা সে করতে পারে না। তো এরপর জেলে আইন অনুযায়ী বক্সকে মুক্তি দেওয়া হয়, কিন্তু জেলের বাইরে নতুন জায়গায় নতুন পরিবেশ বক্স একদমই মানিয়ে নিতে পারছিল না। আর অনেক আগে থেকে বক্স জেলে আসার পর পরিবারের সকলে ও তার বন্ধুরা ভুলে গিয়েছিল, তাই সে জেলের বাইরে বক্স একদম একা হয়ে পড়ে এবং সরকারের পক্ষ থেকে ছোট একটা থাকার জায়গা ও কফি শপে কাজ দেওয়া হয়। কিন্তু বয়সের ভারে বক্স এই কাজটিও ঠিকমতো করতে পারছিল না। বাইরের জীবনে সে একদম একা হয়ে পড়ে, আর তার সাথে কেউ কথাও বলে না, তাকে কেউ চেনেও না। যার ফলে এক পর্যায়ে কারাগারের দিনগুলো তার ভীষণভাবে মনে পড়তে থাকে এবং সে ডিপ্রেশনে চলে যায়। আর এক পর্যায়ে একাকিত্ব জীবনকে বিদায় জানিয়ে বক্স আত্মহত্যা করে ফেলে। আর আত্মহত্যা করার আগে সে রেড ও অ্যান্ডির কাছে তার আত্মহত্যার কথা জানিয়ে একটা চিঠি লিখে যায় এবং এটা জেনে তারা খুবই কষ্ট পায়। তো যাই হোক, এরপর 1 বছর পর জেলারের মিস্টার নর্থান কয়েদিদের নিয়ে ইনসাইড আউট নামে একটা প্রকল্প শুরু করে। আর এই প্রকল্পের কাজ হচ্ছে সরকারের বিভিন্ন কাজ কয়েদিদের দিয়ে কম খরচ করিয়ে নেওয়া। আর এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে কয়েদিদের জন্য যে অর্থ আসবে সেটা বড় একটা অংশ মিটার নর্থ নিয়ে নেয়। এখন মিস্টার নদানের কারণে কত টাকার হিসাব নিকাশ দিবে বা তারা রাখবে সেটা একটা পরামর্শদাতা প্রয়োজন রয়েছে। আর এই কাজের জন্য তারা অ্যান্ডিকে বেছে নেয়। তো অ্যান্ডি মিস্টার নর্থানকে বলে এসব টাকা রাখার জন্য তাকে ব্যাংকে একটা ফেক অ্যাকাউন্ট খুলতে হবে। আর সে অ্যাকাউন্ট এমন একজন লোকের নামে করতে হবে যে যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কারণ কখনো যদি এই টাকা সম্পর্কে কেউ জেনে ফেলে যেন কোনো অসুবিধা বা আসল ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায়। তো অ্যান্ডি মিস্টার নর্থানকে পরামর্শ দিয়ে র্যান্ডম স্টিফেন নামক একটা অ্যাকাউন্ট খোলায়। এরপর থেকে সে সরকারি প্রকল্প থেকে আসা টাকাগুলো মিস্টার নর্থান অ্যান্ডির মাধ্যমে জমাতে শুরু করে। আর কিছুদিন পর লাইব্রেরিতে টমি নামে নতুন একটা কয়েদি আসে বই পড়তে। আর টমির সাথে রেড এবং অ্যান্ডি এবং বাকি কয়েদিগুলোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তো টমি একদিন রেডকে প্রশ্ন করে, অ্যান্ডি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ও কারাগারে আসলো কিভাবে?
অ্যান্ডি বলে যে জেলে আসার আগে অ্যান্ডি বড় একটা ব্যাংক কর্মকর্তা ছিল, কিন্তু তার উপর অভিযোগ ছিল যে সে নাকি তার স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিককে গুলি করে হত্যা করেছে। এই সমস্ত কথা শুনে টমি অনেক বেশি অবাক হয়ে যায়। টমি বলে যে এই খুনটা অ্যান্ডি করেনি, কে করেছে আমি জানি। এরপর টমি রেড ও অ্যান্ডিকে জানায় যে অনেক বছর আগে সে অন্য একটা জেলে ছিল, সেখানে তার এলমো ব্লাক্স নামে একটা চোরের সাথে পরিচিত হয়। আর চোরটি জানায় যে সে একবার বাসায় রাতে চুরি করতে গিয়েছিল, কিন্তু সে বাসার লোকটা তাকে ধরে ফেলে। তখন সে লোকটাকে এবং তার স্ত্রীটাকে গুলি করে খুন করে ফেলে। পরবর্তীতে জানা যায় আসলে যাদের সে খুন করেছে সেগুলো আসলে মানে মেইন স্বামী স্ত্রী নয়, তারা আসলে প্রেমিক প্রেমিকা ছিল এবং পরকীয়া করছিল এই টাইপের। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এবং এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ওই খুনের জন্য ওই মেয়ের আসল স্বামীকে ধরে নেওয়া হয়েছে। আর অ্যান্ডি এসব কথা জানার পর দ্রুত মিস্টার নর্থানের কাছে যায় এবং সবকিছু খুলে বলে। কিন্তু মিস্টার নর্থান অ্যান্ডির কথা পাত্তা দেয় না, কারণ মিস্টার নর্থান চায় না অ্যান্ডি জেল থেকে বের হোক এবং তার কালো টাকা ব্যাপারে জানাজানি হয়ে যেতে পারে, একটা রিস্ক রয়েছে আর কি। অ্যান্ডি তখন মিস্টার নর্থানকে বলে সে যদি এ ব্যাপারে সাহায্য না করে তাহলে সে সবাইকে তার কালো টাকার রহস্যের কথা জানিয়ে ফেলবে। এটা শুনে মিস্টার নর্থান খুব রেগে যায় এবং অ্যান্ডিকে 2 দিনের জন্য কাল কুঠুরিতে পাঠিয়ে দেয়। কাল কুঠুরি সম্পর্কে আসলে তোমরা হয়তো জানো, সেখানে হচ্ছে মানে একদম হাওয়া বাতাসও খুব কম পাওয়া যায়, একদম বদ্ধ একটা অবস্থা। জেলখানায় তো অন্তত হাঁটা যায়, কিন্তু সেখানে সে ব্যবস্থাটাও নেই। এরপর মিস্টার নর্থান সে রাতে টমিকেও গুলি করে হত্যা করে ফেলে, যাতে অ্যান্ডির পক্ষে কোনো প্রমাণ না থাকে, কোনো সাক্ষ্য না থাকে তাকে নির্দোষ প্রমাণ করার, এবং অ্যান্ডির সেই সুযোগটাও তখন নষ্ট হয়ে যায়। বেচারা টমি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল, সে মারা যায়। 2 দিন পরে অ্যান্ডিকে কালকুটরি থেকে মুক্ত করা হয়। আর এই ঘটনার পর অ্যান্ডি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিল এবং একা একা বসে থাকতো। তখন একদিন রেড ওর সাথে কথা বলতে যায়। অ্যান্ডি তখন রেডকে বলে যে তুমি যখন ছাড়া পাবে তখন তুমি বক্সটন মাঠের পাশে একটা ওক গাছের নিচে পাথরের নিচে একটা বক্স পাবে, আর ওখানে আমার ঠিকানা পাবে, আর সেই ঠিকানায় চলে আসবে, ওখানে আমি থাকবো। এখন অ্যান্ডি মুখে এসব কথা শুনে সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সে কখনো বেরই হতে পারবে না। তাহলে কোন ঠিকানার কথা সে বলছে আর কিভাবে বা তারা দেখা করবে? যাই হোক, অ্যান্ডির হয়তো মানসিক সমস্যা হয়েছে, এই জন্য সে এসব বকছে। সে অ্যান্ডিকে নিয়ে চিন্তিত রয়েছে, কারণ এই মানসিক সমস্যার কারণে অ্যান্ডি না আত্মহত্যা করে ফেলে। আর সে যেহেতু রাতে একা থাকে, এই চান্সটা আরও বেড়ে যাওয়ার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা দেখি যে অ্যান্ডি রাতে একা একাই থাকে এবং সেখানে কিন্তু সে একটা দড়ি নিয়ে গিয়েছে, মানে রেডকে বলে সে একটা দড়ি নিয়েছিল। তো রেড আরও বেশি চিন্তায় পড়ে যায় এই কারণে। যাই হোক, সকালবেলা আমরা অ্যান্ডিকে দেখতে পাই মিস্টার নর্থানের রুমে। অ্যান্ডি মিস্টার নর্থানকে কালো টাকার হিসাব নিকাশ করে একটা গোপন লকারে রেখে যায়। আর মিস্টার নর্থান অ্যান্ডিকে তার একজোড়া জুতো দেয় এবং অ্যান্ডিকে আগামীকাল সেগুলো পরিষ্কার করে নিয়ে আসতে বলে। এরপর অ্যান্ডি তার সেলে চলে আসে। কিন্তু সেদিন রাতে রেড অ্যান্ডিকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ তার মনে হচ্ছিল অ্যান্ডি আজকে রাতে আত্মহত্যা করবে। পরদিন সকালে যখন সেখানে চেক করা হয় যেখানে তার জুতা জোড়া সে খুঁজছিল, কিন্তু সেখানে সে জুতা জোড়া নেই, বরং অ্যান্ডি তার পুরনো জুতা জোড়া রেখে গিয়েছে। অর্থাৎ মিস্টার নর্থান বুঝতে পারে যে অ্যান্ডি হয়তো জেল থেকে পালিয়েছে। সেই বিষয়ে রেডকে জিজ্ঞাসা করলে রেড বলে যে সে এই বিষয়ে কিছুই জানে না। তখন মিস্টার নর্থান এতটাই রেগে যায় যে সে অ্যান্ডি তৈরি করা পাথরের মূর্তিগুলো ছিঁড়তে শুরু করে। আর সেখানে একটা পাথরের আঘাতে দেয়ালে লাগানো থাকা যে একটা আবরণ ছিল সেটা ফুটো হয়ে যায়। তখন মিস্টার নর্থান তখন সেই পোস্টারটাকে সরিয়ে দেখতে পায় যে, এবং সেখানে তার চোখ ছোনা পড়া হয়ে গিয়েছিল, কারণ পোস্টারটার পেছনে বিশাল একটা সুড়ঙ্গ ছিল। কিন্তু কোনো রকম যন্ত্রপাতি ছাড়া অ্যান্ডি এত বড় একটা সুড়ঙ্গ করলো কিভাবে এবং সেখান থেকে পালালোই বা কিভাবে? পরবর্তীতে আমরা জানতে পারি কিভাবে আসলে রাতের আধারে রিদা হার্ডওয়ার্ডের পোস্টারের আড়ালে বসে অ্যান্ডি সুড়ঙ্গ করতে শুরু করে। আর সুড়ঙ্গ করা পাথরগুলো অ্যান্ডি একটু একটু করে এনে জেলের বাইরে মাঠে ফেলে দিত। আর এভাবে সে জেলে আসার প্রথম দিন থেকেই অ্যান্ডি পুরো 20 বছর ধরে সুড়ঙ্গটি খুঁড়েছে। এবং হ্যাঁ, রেড বলেছিল 100 বছরও পারবে না, যেটা কিনা অ্যান্ডি 20 বছরে সম্ভব করেই দেখেছে। আর অ্যান্ডি জেলে প্রতিটি মানুষের সাথে এতটাই ভালো আচরণ করতো যে কেউ কখনো তাকে সন্দেহই করেনি। আর 20 বছর ধরে এমন একটা ইমেজ নিজে তৈরি করে রেখেছিল অ্যান্ডি, সো টাফ ম্যান। সো লাস্ট গতকাল যে রাত ছিল তখন অ্যান্ডি পালানোর আগে মিস্টার নর্থানের কালো টাকার সকল অরিজিনাল ডকুমেন্টস নিজের সাথে করে নিয়ে যায় এবং গোপন স্থানে নকল ডকুমেন্টস রেখে দেয়। পরবর্তীতে মিস্টার নর্থান চলে গেলে সে মিস্টার নর্থানের একটা জুতো এবং কিছু জামা কাপড় নেয় এবং এরপর একটা প্লাস্টিকের ব্যাগের ভিতরে সেগুলো সব কিছু ভরে সে কয়েদিকে নিয়ে
তখন সে আসা দড়িটা যেটা রয়েছে, যে দড়িটা সে নিয়েছিল রেডের কাছ থেকে, সেটা একটা প্লাস্টিকের ব্যাগটা নিজের পায়ের সাথে বেঁধে অ্যান্ডি পালানোর উদ্দেশ্যে সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। এরপর সুড়ঙ্গ পেরিয়ে একটা দীর্ঘ 1 কিলোমিটার নর্দমার ড্রেন দিয়ে অ্যান্ডি জেলের বাইরে চলে আসে। অ্যান্ডি পালানোর জন্য এমন একটা রাত বেছে নেয় যে রাতে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি হয়, কারণ বজ্রপাতের শব্দে তার পালানোর শব্দ কেউ টেরই পাবে না। আর এভাবে যখন সে পালাবে বজ্রপাতের সাথে সাথে সে কিন্তু তার কাজগুলো কমপ্লিট করছিল। আর দীর্ঘ 20 বছর পর আর এই পরিকল্পনার মাধ্যমে ভয়ানক শশাঙ্ক জেল থেকে সে পালাতে সক্ষম হয়। আর সে যখন পালাতে যাচ্ছিল তখন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তার 2 হাত উঁচু করে আকাশের দিকে মুখ করে থাকা সে দৃশ্যটি আমরা দেখতে পাই, যেটা কিনা মোস্ট আইকনিক একটা সিন। এবং আমরা ফিল করতে পারি আসলে যে একটা মানুষ এত বছর জেলে থাকার পর যখন এমন একটা পরিস্থিতিতে পড়বে, সে একটা মুক্ত হাওয়া দেখতে পাচ্ছে, তার আশা সে ফিরে পেয়েছে এবং সে ফিলিংসটা আসলে অন্যরকম। এরপর আমরা অ্যান্ডিকে একটা ব্যাংকে দেখতে পাই। আসলে এত র্যান্ডম স্টোফোন নামে যে অজ্ঞাত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অ্যান্ডি মিস্টার নর্থনের সকল কালো টাকা জমা করেছিল, সেই র্যান্ডম স্টিফেন ব্যাংক অ্যাকাউন্টটি অ্যান্ডির ছিল, যেটা মিস্টার নর্থনকে বোকা বানানোর জন্য সে করেছিল এতদিন ধরে। ব্যাংকে জমা হওয়া $70,000 টাকা উঠিয়ে অ্যান্ডি চলে যায় দূরে এবং জেল থেকে পালানোর পর যাতে সে আর্থিকভাবে কোনো সমস্যায় না পড়ে এবং বাকি জীবনটা সে যাতে সুন্দরভাবে কাটাতে পারে। এজন্য অ্যান্ডির এ পরিকল্পনা করেছিল। জেলখানায় লোকেরা এরপর নানাভাবে অভিযান চালায় অ্যান্ডিকে ধরার জন্য, কিন্তু তারা কোথাও অ্যান্ডিকে খুঁজে পায় না। অন্যদিকে জেলার মিস্টার নর্থানের কালো টাকা এবং জেলখানায় মিস্টার নর্দার্ন এবং হ্যাডলি কয়েদিদের উপর এই অত্যাচারের বিষয়টি কিছু পত্রিকায় প্রকাশ হয়ে যায় এবং খবরটা লিক হয়ে যায় এবং সব জায়গায় জানাজানি হয়ে যায়। আর এই কাজটাও কিন্তু অ্যান্ডি জেল থেকে করেই এরপর একটা মিস্টার নর্থানের সেই ডকুমেন্টসগুলোর মাধ্যমে প্রমাণ করে ফেলেছে এবং লোকারে সেই ডকুমেন্টসগুলো সে চেক করতে গেলে দেখায় যে ডকুমেন্টসের জায়গায় অ্যান্ডি সে বাইবেলটি রাখা রয়েছে। মিস্টার নর্থান থেকে বাইবেলটি বইয়ের ভিতরে হাতুড়ি রাখা পেজগুলো রয়েছে এবং মানে এমন একটা শেপে পেজগুলো কাটা হয়েছে যাতে একটা হাতুড়ি ফিট হয়ে যায়। জাস্ট এইটুকু বললাম, আর বাকিটা তোমরা বুঝে নাও। এই হাতুড়িটা সে সেখানে লুকিয়ে রাখতো কারণ মিস্টার নর্থান সেল চেক করতে গেলে অ্যান্ডি বাইবেলটা হাতে নিয়ে বসে থাকে, আর বাইবেল তো কেউ চেক করবে না। যাই হোক, এরপর জেলের বাইরে পুলিশ আসে এবং জেলার মিস্টার নর্থান আর হ্যাডলিকে গ্রেফতার করতে আসে এবং মিস্টার নর্থান গ্রেফতারের আগেই সে পুলিশের কাছে ধরা দেবে না, মানে সে যে জবটা করে এসেছে সেটার কাছে সে নত হবে না এবং এর থেকে ভালো সে আত্মহত্যা করে নিক, এবং সে সেটাই করে। আর এভাবে অ্যান্ডি পালিয়ে গেলেও অপরাধের শাস্তি সে ঠিকই দিয়ে যায়। এরপর আমরা রেডকে দেখতে পাই, যাকে 40 বছর পর কারাবাসের পর জেল থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু জেল থেকে মুক্তি হয়ে রেড ও বক্সের মতো জীবনের একাকিত্ব বোধ করেছিল। এজন্য সে এক পর্যন্ত আত্মহত্যা করা যে সিদ্ধান্ত রয়েছে সেটা নিয়েছিল, কিন্তু তখনই তার অ্যান্ডির বলা সে বক্সটার মাঠের সেই একটা বক্সের কথা মনে পড়ে যায় এবং সেই জায়গায় সে চলে যায়। সে ওক গাছের নিচে পাথর করে বক্সটা পায় এবং সে বক্সের ভিতর সে একটা চিঠি এবং কিছু টাকা পায়। চিঠিতে মেক্সিকোর একটা জায়গার নাম লেখা ছিল এবং সেখানে অ্যান্ডি বর্তমানে রয়েছে এবং রেডকে সে স্থানে নিয়ে আসতে বলে এবং তাকে যেতে বলে। চিঠির শেষে ছোট একটা মেসেজ ছিল, যেটা হলো আশা হলো মানুষের একমাত্র মূল উৎস, যেটা আমরা এই সিনেমার কাহিনী থেকে বুঝতে পেরেছি। মানুষের জীবনে যদি আশা থাকে তাহলে তার পরিস্থিতি যত খারাপই যাক না কেন, সে যত বাজে পরিস্থিতিতে থাকুক না কেন, অবশ্যই যদি আশা থাকে তাহলে সেখানে একটা সম্ভাবনা রয়েছে। তো এই সিনেমা থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসলে যতটা বাজে পরিস্থিতিতে থাকি না কেন, সবসময় আমাদের আশাহীন হওয়া উচিত না, একটা আশা রাখা দরকার, তাহলে কিন্তু সম্ভাবনা তৈরি হবে। আর হ্যাঁ, বিধাতার উপর অবশ্যই ভরসা রাখতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। সিনেমার শেষে আমরা দেখতে পাই যে তারা দুই বন্ধু আবারও একত্রিত হয় এবং এখানে সিনেমার একটা হ্যাপি এন্ডিং ঘটে।